যিনি ছিলেন সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী, যার এক হুঙ্কারে কাঁপত পুলিশ প্রশাসন, যিনি একই সাথে প্রধানমন্ত্রী আর আইনমন্ত্রীর ভাষায় কথা বলতেন, সেই প্রবল ক্ষমতাধর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে হঠাৎ করে ঝেঁটিয়ে বিদায় করা হলো। ক্ষমতার মসনদ থেকে তাকে সেলফ টেনে হিচড়ে নামিয়ে দেওয়া হলো। কিন্তু কেন? এটা কি কেবল একটি সাধারণ রদবদল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর রহস্য? এক বিশাল ভূমিকম্প ঘটে গেল দেশের রাজনৈতিক অঙ্গনে। যিনি ছিলেন সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রী, যিনি নিজের মন্ত্রণালয়ের গণ্ডি পেরিয়ে একই সাথে প্রধানমন্ত্রী এমনকি আইনমন্ত্রীর ভাষায় কথা বলতেন, সেই প্রবল পরাক্রমশালী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে হঠাৎ করেই সরিয়ে দেওয়া হলো তার পদ থেকে। তার জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একেবারে হট সিটে বসানো হলো পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে। বাংলাদেশের ঘরে ঘরে গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, তাহলে তারেক রহমান যদি না দিতে পারে ক্ষমতায় থাকতে পারবেন না। জনগণের সামনে আপনাদের মুনাফিকি চরিত্র স্পষ্ট হয়ে পড়েছে। এখন হলো গতি আমাদের টান দেওয়ার সুযোগ এসেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, গ্যাস দেয়, বিদ্যুৎ দেয়, নইলে অথচ বিএনপি সরকারের আরেক টার্মে এই বিদ্যুৎ আর পানি নিয়ে তুল কালাম ছিল। পানি আর বিদ্যুৎ নিয়ে বিক্ষোভে বিএনপি গত টার্মে ডেমরায় এই বিএনপি নেত্রী ছিল সালাউদ্দিনকে এই জনতা ধাওয়া দিয়েছিল, কঠিন ধাওয়া দিয়েছিল। আর এইটুকু ভাই তখন বিদ্যুৎ মন্ত্রী ছিল, আর খালেদা জিয়া সরকার তাকে অপসারণ করেছিল। সেই একই ব্যর্থ বিদ্যুৎ মন্ত্রীকে আবার সে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নিজে নিজে যদি মারা খেতে চায় তাহলে কে বাঁচায়? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিতেই হলো। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে বিএনপি নেতৃত্বাধীন জোট যখন সরকার গঠন করেছে, তারপর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল সালাউদ্দিন আহমেদকে। এই দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরে তিনি তার নিজের মন্ত্রণালয়ের চেয়ে বেশি সময় ব্যয় করেছে অন্যান্য মন্ত্রণালয়ে। নাক গলিয়েছে, কথা বলেছে, ব্রিফ করেছে। আর এই সময়ের ভিতরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে গিয়েছে। অনেক গুঞ্জন ছিল যে কোনো মুহূর্তে সালাউদ্দিন আহমেদকে এই মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে বদলি করা হতে পারে। অবশেষে একটা বিশেষ কারণে এই মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে বিদায় নিতে হলো। বিদ্যুৎ মন্ত্রী আরো কয়েকটা মন্ত্রণালয় আছে, বাট এখানে আমরা তাকে বিদ্যুৎ মন্ত্রী হিসেবে এখন দেখতে চাই। ইকবাল হোসেন মাহমুদ টুটুকে জরুরি ভিত্তিতে পদত্যাগ করতে হবে। তিনি পদত্যাগ না করলে তারেক রহমান ক্ষমতা চলে যেতে পারে। তারেক রহমানকে হতে 111 ঘটনা হতে পারে। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় হাওয়া বিদ্যুৎ, অথচ মাস শেষে এসে হাজির হচ্ছে হাজার হাজার টাকার ভুতুড়ে বিল। বিদ্যুৎ নেই কিন্তু পকেট খালি করার বিল আছে। এমন অদ্ভুত ও নজিরবিহীন অরাজকতাই এখন জ্বলছে পুরো বাংলাদেশ। জনাব তারেক রহমান না ঘুমিয়ে 18 ঘন্টা জনগণের জন্য কাজ করেন। 24 ঘন্টার মধ্যে প্রায় 18 ঘন্টায় কাজ করেন। কিন্তু এই একই কথা বলেছিল আওয়ামী লীগ থাকা অবস্থায়। শেখ হাসিনা সব সময় 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা জনগণের কাজ করেন। আপনারা এখানে শুনলেন জনাব তারেক রহমান, মানে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নাকি 18 ঘন্টা জেগে থাকেন এই জনগণের জন্য, এই দেশের স্বার্থে। সেম একইভাবে শেখ হাসিনাও 18 ঘন্টায় জেগে থাকতেন। কেন? ঘন্টাটা কি 2-1 ঘন্টা আকপিস হতে? প্রথমে থাকা ভিডিও ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিতেই হলো। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে বিএনপি নেতৃত্বাধীন জোট যখন সরকার গঠন করেছে, তারপর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল সালাউদ্দিন আহমেদকে। এই দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরে তিনি তার নিজের মন্ত্রণালয়ের চেয়ে বেশি সময় ব্যয় করেছে অন্যান্য মন্ত্রণালয়ে। নাক গলিয়েছে, কথা বলেছে, ব্রিফ করেছে। আর এই সময়ের ভিতরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে গিয়েছে। অনেক গুঞ্জন ছিল যে কোনো মুহূর্তে সালাউদ্দিন আহমেদকে এই মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে বদলি করা হতে পারে। অবশেষে একটা বিশেষ কারণে এই মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে বিদায় নিতে হলো। কারণটা কি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বর্তমানে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং তিনি দলের মহাসচিব। এই মন্ত্রণালয়ে যে দলই ক্ষমতায় আসুক, সেই দলের যিনি সাধারণ সম্পাদক বা মহাসচিব, তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আওয়ামী লীগের আমলে সৈয়দ আশরাফুল ইসলাম, ওবায়দুল কাদের, তারা দুজন মহাসচিব ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, তারা এই দায়িত্ব পালন করেছেন। বিএনপির আমলে আগে আব্দুল মান্নান ভূঁইয়া পালন করেছেন, আর বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দায়িত্ব পালন করেছিলেন। এটা একটা অঘোষিত নিয়ম। এর ভিতরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু প্রেসিডেন্ট হিসেবে তাকে মনোনয়ন করা হয়েছে, বিএনপির পক্ষ থেকে তাকে মনোনীত করা হয়েছে, নির্বাচন করা হয়েছে, তিনি প্রেসিডেন্ট হিসেবে চলে যাচ্ছেন এবং তিনিই হচ্ছেন প্রেসিডেন্ট। এলজিআরডি মন্ত্রণালয় আর দলের যিনি মহাসচিব, দুইটা পদ কিন্তু এখানে ফাঁকা হলো। তাহলে নিয়ম অনুযায়ী যিনি পরবর্তী মহাসচিব হবেন বিএনপির, তিনি তো এই মন্ত্রণালয়ে আসার কথা। সেই অনুযায়ী মহাসচিবের দৌড়ে এগিয়ে রয়েছেন, আমরা যতদূর জানতে পেরেছি, রুহুল কবির রিজভী। অন্য কেউ হতে পারে, কিন্তু আপাত দৃষ্টিতে আমরা রাজনৈতিক বিশ্লেষকরা বিচার বিশ্লেষণ করে যেটি পাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে রুহুল কবির রিজভী মহাসচিব হবার দৌড়ে এগিয়ে রয়েছেন। তাহলে রুহুল কবির রিজভী যদি মহাসচিব হন, নিয়ম অনুযায়ী তারই তো ওই এলজিআরডি মন্ত্রণালয়টি পাওয়ার কথা। কিন্তু এখানে বিপত্তিটা ঘটেছে, রুহুল কবির রিজভীকে তো বিএনপি মনোনয়ন দেয় নাই, যার কারণে তিনি কিন্তু নির্বাচন করেন নাই। সুতরাং তিনি তো ওই জায়গায় যাওয়া তার জন্য একটু ডিফিকাল্ট। যদিও টেকনোক্রেট কোথায় নিতে পারে সরকার ইচ্ছা করলে, নেবে কিনা সেটা পরের ব্যাপার, ওই হিসাব আলাদা।
ওটা সরকার ইচ্ছা করলে এই বাংলাদেশে সবকিছুই সম্ভব। সরকারি দল যা বলে সংবিধানে না থাকলে ওইটাই সংবিধান। তাহলে নিয়ম অনুযায়ী পাওয়ার কথা ছিল রুহুল কবির রিজভী বা যিনি মহাসচিব হবেন। সালাউদ্দিন আহমেদ মহাসচিব হচ্ছে এ ব্যাপারে কিন্তু কোনো আলোচনা নাই, অর্থাৎ কারোর ভিতরে এরকম কানাঘুষা নাই। কানাঘুষা কিন্তু থাকে, বাজারে একটা জোর কানাঘুষা থাকে, যে অমুক 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 জায়গায় আসতে পারে, অমুক জায়গায় আসতে পারে। সালাউদ্দিন আহমেদের ব্যাপারে কিন্তু এরকম কানাঘুষা নাই। এবং মহাসচিব হবার জন্য যে পদটি বর্তমানে হোল্ড করতে হয়, সালাউদ্দিন আহমেদ সেই পদেও নাই। তাহলে তিনি এখানে যাচ্ছেন না, না যাওয়ার পরেও তাহলে তাকে কেন এখানে নিয়ে যাওয়া হলো রুহুল কবির রিজভীকে না দিয়ে? আর এদিকে সালাউদ্দিন আহমেদের বিষয়ে বিভিন্ন অভিযোগ যখন উত্থাপিত হয়েছে, তখন বিএনপি হয়তো চিন্তা করেছে যে ঠিক আছে, আপাতত যাই হোক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চেঞ্জ করতে হবে আগে, এইখানে অন্য কাউকে দিয়ে আগে এখান থেকে তাকে সরানো হোক। এই সিদ্ধান্ত বিএনপি আবার কখন নিয়েছে দেখেন, খুব ইন্টারেস্টিং বিষয় কিন্তু। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে সরানোর সিদ্ধান্ত বিএনপি তখন নিয়েছে, সুবীর ভৌমিক বোমা ফাটানোর মতো একটি কথা বলে ফেলেছেন, বাজারে একেবারে এমন একটা কথা বলে ফেলেছেন যেটা বিএনপির জন্য হজম করা খুব কঠিন হয়ে গেছে। কি বলেছেন সুবীর ভৌমিক? এখন আমরা সুবীর ভৌমিকের এই কথাটুকু আগে শুনে দেখি। এত বলছেন সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলেন, আমার নাম করে ওইটাই করে আমি শুনেছি। হ্যাঁ, সুবীর ভৌমিক এই বলেছিল। সুবীর ভৌমিক যে প্রশ্নটা তুলেছে এটার উত্তরটা দাও না মিয়া। তুমি 7 বছর ইন্ডিয়াতে কেন বসেছিলে? তখন ইন্ডিয়া পায়ে ধরো নাই, ডোন্ট সেন্ড মি ব্যাক, আই গেট কিলড বাই দ্য ব্যাক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হ্যাজ ফর্মড ইনটু ইন্ডিয়ান টেরিটরি, দে উইল কিল মি। তুমি রয় লোকের পায়ে ধরে বলো নাই, সুরেশ কারবার পায়ে ধরো নাই যে শিলং স্টেশন চিফ ছিল? সব বড় বড় কথা বললে না, এভরিথিং উইল কাম আউট। সব নিয়ে কার কোথায় টিকিট বাঁধা আছে আমরা জানি, উই নো ইট। সালাউদ্দিন আজকে বড় বড় কথা বলতেছে, আমাদের রয়্যাল সুরেশ কারবার তখন শিলং স্টেশন পায়ে ধরছে, ডোন্ট সেন্ড মি ব্যাক, দে উইল কিল মি। সুবীর ভৌমিকের এই বক্তব্যের পরেই কিন্তু মূলত বিএনপি নড়ে চলে বসেছে। এবং বলা চলে আমরা যেটা দেখেছি, বাহ্যিক চাল চলন আচার আচরণ বিশ্লেষণ করে রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলছে, সুবীর ভৌমিকের এই বক্তব্যের পরেই কিন্তু বিএনপির ভিতরে বড় ধরনের একটা কানাঘুষা শুরু হয়ে গেছে। তারা দলের ভিতরে এবারে আলোচনা এবং সমালোচনায় মেতে উঠেছিল যে এটা তাহলে কি বললেন তিনি, যেহেতু তিনি এই কথা বলে ফেলেছেন। এবং বাহ্যত দেখা যাচ্ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটু উদাসীনতা ভাব, একটু অনীহা ভাব এরকম, এবং তিনি অন্যান্য জায়গায় একটু বেশি ইফোর্ট দিচ্ছিলেন। এইখানে তিনি অতটা দৌড়ঝাঁপ যেরকম করা দরকার, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওই যে অসুস্থ মানুষটা যিনি মেজর জাহাঙ্গীর, তিনি কিন্তু তাকে কিন্তু অনেক দৌড়াদৌড়ি আমরা করতে দেখেছি। তিনি কতটুকু পেরেছেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার আন্তরিকতার ঘাটতি ছিল এই কথা আমরা বলতে পারি না। কারণ তিনি ঈদের দিন ঈদের নামাজ পড়ে দৌড়িয়েছেন বেড়াকে বেড়াকে, প্রত্যেকটা জায়গায় জায়গায় তিনি দৌড়িয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য হেন কোনো প্রচেষ্টা নাই যা তিনি করেন নাই, তার সাধ্যের অতিরিক্ত তিনি করার চেষ্টা করেছেন। কিন্তু একটা নির্বাচিত সরকার যখন ক্ষমতায় এসেছে, তারপরে কিন্তু আমরা বিশেষ করে সালাউদ্দিন আহমেদকে আমরা ওইভাবে দৌড়ঝাঁপ পাতে দেখিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে তাকে আমরা ওইভাবে ইফোর্ট দিতে দেখি নাই। বরং তিনি আইন মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন, ধর্ম মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন, অর্থ মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন, বিভিন্ন বিষয়ে তিনি নিজের পাণ্ডিত্য জাহির করেছেন। যার কারণে সরকার হয়তো চাচ্ছিল যে তাকে এখান থেকে সরানো দরকার। মৌকা যখন পেয়ে গেল, সুযোগ যখন একটা চলে আসলো, বিএনপির মহাসচিব রাষ্ট্রপতি পদে চলে যাবার জন্য এই পদ শূন্য হওয়ার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে স্থানীয় সরকার এবং এলজিআরডি মন্ত্রণালয় তাকে দেয়া হলো। যদিও বাজারে একটা কানাঘুষা শুরু হয়েছে যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এলজিআরডি মন্ত্রণালয়ে যাবার আগে এই খবর চাউর হবার পরেই স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের প্রতিষ্ঠানকে 40,000 কোটি টাকার 2টি সেতু প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু বাজারে ইতিমধ্যেই চাউর হয়ে গেছে এই খবর। আচ্ছা, এখন তাহলে সালাউদ্দিন আহমেদ যেহেতু এই মন্ত্রণালয় থেকে চলে যাচ্ছেন, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাঁকা হলো, এইখানে কাকে দেওয়া হবে? এইখানে যাকে আনা হচ্ছে তিনি বর্তমান বিএনপির পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী। এই নোয়াখালীর মানুষ, তিনি একসময় ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, তুখোর ছাত্র নেতা, পানি সম্পদ মন্ত্রণালয়ে তিনি ভালোই দায়িত্ব পালন করেছিলেন। কিছু কথা তিনি বেশ তিস্তা প্রকল্পের ব্যাপারে, পদ্মা ব্যারাজের ব্যাপারে তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি বলেছেন। তার এই কথাগুলোর কারণে মানুষ স্বাভাবিকভাবেই একটু হাঁপ ছেড়ে পাচ্ছিল যে হয়তো আমরা দীর্ঘদিন পরে ভারতের যে পানি আগ্রাসন, এখান থেকে বের হওয়ার মতো একজন নেতা পেয়েছি। যদিও কতটুকু করেছেন, কি করতে পেরেছেন সেটা পরের আলাপ, কিন্তু তিনি কথা বলেছেন। আচ্ছা, এই শহীদউদ্দিন চৌধুরী এনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনা হয়েছে, তাকে পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শহীদউদ্দিন চৌধুরী এনি আবার কে, তার একটু পরিচয় তো জানা দরকার নাকি? আসুন তার কাছে একটা ভিডিও ক্লিপ দেখেছি, এই ভিডিও ক্লিপটা দেখুন। করে আবার ধরো এদের উপরে তো অনেক সাদাবাদিও হয়, হ্যাঁ, এদের উপরে সাদাবাদিও হয়, হ্যাঁ, এখন এগুলো কৌশলের কাজ করতে ধরো অফিসের মানে আমাদের জন্য বদনাম না হয়, এবং যারা একটু সাদাবাদি করে এগুলোকে মানে বেশি ছিল, আবার আমাদের দলীয় লোকজন ছিল। এই হচ্ছে আমাদের শহীদউদ্দিন চৌধুরী এনি ভাই। তিনি নির্বাচনের পরপরই তার এলাকায় চাঁদাবাজ সংক্রান্ত একটা ব্রিফ করতেছিলেন তার নেতাকর্মীদের সাথে, যে কিভাবে চাঁদাবাজি করবেন, একটু রয়ে সয়ে করতে হবে আর কি। একবারে হুট করে ঝাঁপাই পড়লে তো সরকারের মান ইজ্জত ক্ষুণ্ণ হবে, এজন্য চাঁদাবাজি তোমরা করছো, এখানে তোমরা বাধা দিতে পারি না, একটু রয়ে সয়ে করো, এই জাতীয়। তো এই শহীদউদ্দিন চৌধুরী এনি ভাইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশা করবো যে শহীদউদ্দিন চৌধুরী এনি পানি সম্পদ মন্ত্রণালয়ে থাকার সময় যে ধরনের ইফোর্ট দিয়েছিলেন ওখানে, এখানেও সেই ধরনের ইফোর্ট বা তার চেয়ে বেশি ইফোর্ট দিবেন, কারণ এটা অতি অত্যন্ত এবং সেন্সিটিভ একটি মন্ত্রণালয়। এই জায়গাটা যদি ঠিক না করা হয়, তাহলে কিন্তু পুরো দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়বে এবং সরকারের অবস্থানই মূলত দুর্বল হয়ে পড়বে। সুতরাং এখানে শহীদউদ্দিন চৌধুরী এনিকে এনে সরকার খুব বেশি এলোমেলো বা ভুল সিদ্ধান্ত নিয়েছে এটি আমরা বলবো না, এটি বলার সময় এখনো আসে নাই। আমরা আরো একটু দেখতে চাই, তার অ্যাক্টিভিটিস দেখতে চাই। তবে আমরা আশা করবো এনি ভাইয়ের কাছে আমাদের জোর দাবি থাকবে যে আপনি এখানে আসার পরে আপনার সমস্ত শক্তি দিয়ে, আপনি ইফোর্ট দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন যেটা একেবারে ভেঙে পড়েছে,
নাজুক অবস্থা, ছাত্র দলের যে সীমাহীন নৈরাজ্য চারিদিকে, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের যে শিবিরের উপরে হামলা, বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি, এই ফেন্সিডিল, ইয়াবা, মাদক, এই যেগুলো দিদারসে ঢুকছে, এইগুলোর ব্যাপারে আপনাকে কঠোর হস্তে দমন করতে হবে। সে যে দলেরই হোক, আপনার নিজের দলের হলেও তাদেরকে আপনি বিন্দুমাত্র ছাড় দিবেন না, এই প্রত্যাশা আমরা আপনার কাছে করতে পারি। ইলিশ যে লবিং করছে কিন্তু কোনো প্রমাণ কেউ দিতে পারে না, কেউ বুঝাইতে পারে না যে ভাই এই যে দেখেন অমুক জায়গায় যে এই লবিংটা করছে, মানে মনে যা আসছে তাই বলছি ইলিশ সম্পর্কে। কিন্তু আপনারা যারা ইলিশ সম্পর্কে বলছেন তারা একবার একটু প্রমাণ দেন ইলিশ কোথায় লবিংটা করছিল। আপনারা তো এই কথা বলছিলেন যে তারেক রহমান সাহেবের সাথে লন্ডনে সেই যে যখন ইলেকশনের ব্যাপারে কথা বলতে গেছিল তখন একটা সমঝোতা হয়েছে, সেই সমঝোতার পরিপ্রেক্ষিতে খলিল সাহেব পররাষ্ট্রমন্ত্রী হয়েছে এবং ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন। আপনারা বলছেন তো কই হয়েছে? আপনি তো এটাও বলছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জামাত এবং এনসিপি কে সরকারে আনবার জন্য প্রচেষ্টা করতেছে, কই হয়েছে? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় তো বিএনপি সরকারে আসছে, তাই না? এই সমস্ত ফালতু কথা বলে আপনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কখনোই এই দৌড়ে ছিল না, তার দৌড় অনেক লম্বা রে ভাই, তার দৌড় অনেক লম্বা, তার দৌড়ের সাথে আপনারা দৌড়ে পারবেন না। তার দৌড় কোথায় জানেন? তার দৌড় জাতিসংঘে। কয়েকদিন পরে যাক আপনার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সম্পর্কে কথা বলতে চাই না, এটা ফিনিশড কেস, রাষ্ট্রপতি হচ্ছেন উনি। এখন যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে মানে সবচেয়ে বড় আলোচনা বাংলাদেশে, সেটা হচ্ছে গ্যাস, তেল, বিদ্যুৎ। বিদ্যুতের দুই ধরনের আলোচনা আছে। এক ধরনের আলোচনা বিদ্যুতের কোনো মানে স্থায়িত্বই নেই, গ্রামেগঞ্জে সারাদিনে 2-3 ঘন্টা বিদ্যুৎ থাকে না, কিন্তু বিদ্যুৎ মন্ত্রী বলছেন ওখানে থাকে, ওখানে বিদ্যুৎ থাকে সবসময়। এটা নিয়ে আমরা অনেক কথা বলছি, এখন ওই পুরোনো কাজ শুনতে এটা লাভ নাই। এখন যেটা বলবো যে বিদ্যুৎ মন্ত্রী শেষ পর্যন্ত মুখ খুলছেন, ওই যেটা প্রবাদ আছে না মাইকেল মধুসূদন দত্ত, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, মানে শেষ পর্যন্ত সে আসল খবরটা বললো। আসল খবরটা কি? যে মহেশখালীতে যে LNG গ্যাস আছে তার একটা ইউনিটে আগুন লেগে গেছে, সেটা পুড়ে গেছে। এটা ঠিক করতে সময় লাগবে, কতদিন সময় লাগবে সে ব্যাপারে পরে আসতেছি। এটা যে পর্যন্ত ঠিক না হবে, এটা যে পর্যন্ত রিপেয়ার না হবে, সেই পর্যন্ত আমাদের বিদ্যুৎ নিয়ে কষ্ট করতেই হবে। ভালো, আমি তাকে সাধুবাদ জানাই। কেন জানেন? যে উনি কিন্তু এই কথাটা আরো 7 দিন আগে বলে দিতে পারতেন না। উনি এই কথাগুলো না বলে উনি কি বলতেছিলেন, বিদ্যুৎ থাকে, আপনারা মাটির চুলায় রান্না করেন। আরেকজন ওই উপদেষ্টা বলতেছে যে বিদ্যুতের যদি বিল বেশি দেন অসুবিধা কি, এটা দেশেই থাকবে। ইভেন কি ইশরাক সাহেব দেখছি বিদ্যুৎ নিয়ে কথা বলে, এবং নূর সাহেব দেখি বিদ্যুৎ নিয়ে কথা বলে। আসল ঘটনা হচ্ছে এইটাই, মহেশখালী LNG গ্যাস যে টার্মিনালটা পড়ে গেছে, ভাসমান টার্মিনালটা, এটা রিপেয়ার করতে সময় লাগবে, এবং এটা রিপেয়ার হওয়ার আগ পর্যন্ত বিদ্যুতের ঝামেলা থাকবেই। এবং অনেকে প্রশ্ন করতেছে ওইখানে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, সেটা যদি বাদও দেন তারপরেও তো বিদ্যুতের ঘাটতি থেকে যায় বাংলাদেশে, থাকে না? এবং বিদ্যুৎ মন্ত্রী এটাও বলছেন কিভাবে ওরা এটা সাশ্রয় করবেন, মানে যেটা আছে এটা বন্টনের মাধ্যমে সবাইকে দিবেন। আমার তো মনে হয় না এটা উনি করতে পারবেন, কারণ বন্টনের মাধ্যমে যদি আপনি গ্রামে গঞ্জে দেন তাহলে শহরে দিতে পারবেন না, শহরে না দিলে হাহাকার। আর শহরের মধ্যে কিছু জায়গা আছে বন্ধুরা, আপনারা যদি কখনো আপনার বাড়িতে বিদ্যুৎ না থেকে গাড়ি চালায় বা সাইকেল একটু মিন্টুর এলাকাটাই ঘুরেন, মন্ত্রীপাড়া বা সচিবপাড়ায়, ওইখানে বিদ্যুৎ আছে, কখনো ওইখান থেকে বিদ্যুৎ যায় না। আমি গতকালকে একটা ভিডিওতে বলছিলাম যে আমি থাকতাম কামাল সাহেবের বাড়ি, ওই যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবের বাড়ির পাশে, বা তৎকালীন আইনমন্ত্রী শফিক সাহেবের বাড়ির পাশে, আমার এলাকায় কখনো বিদ্যুৎ যেত না। মানে দুইটা মন্ত্রী দুই দিকে থাকতো বলে পুরো এলাকায় বিদ্যুৎ থাকতো। এটাই বাংলাদেশের সিস্টেম, এখন ওইভাবেই চলছে। কিন্তু মন্ত্রী মহোদয় বলছেন আমি সমানভাবে সাশ্রয় করে সমানভাবে বন্টন করবো। পারবেন না, আপনি পারবেন না। আপনি পারবেন মিন্টুরে বিদ্যুৎ বিভ্রাট করাইতে, মানে ওইখানে লোডশেডিং দিতে পারবেন না, তো তারপরে চাকরি থাকবে না। এগুলো কথা বলে লাভ নাই। আপনি আবার বলতেছেন যে আমি ওই যে ব্যাটারি চালিত রিক্সা চলে ওইটির প্রোটেকশন দিব। হ্যাঁ, ব্যাটারি চালিত রিক্সা তো বাংলাদেশের জন্য এখন উত্তরাবাসী বিশেষ করে নবিশ্বাস উঠে গেছে। আপনারা কেউ যদি উত্তরায় যান, যা দেখবেন রাস্তাগুলো চলা যায় না, লক্ষ লক্ষ হাজার হাজার না লক্ষ লক্ষ ব্যাটারি চালিত রিক্সা জাম করে রাখছে। এবার চার্জ হয় কোথায়? কারো বাসায় হয়। এগুলো কি সরকার জানে না? পুলিশ ডিপার্টমেন্ট জানে না? আপনারা এটা জানেন কিনা জানি না যে প্রত্যেকটা ব্যাটারি চালিত রিক্সা একটা কার্ড আছে, মানে পুলিশের দেওয়া কার্ড, মানে নাম্বার দেওয়া পুলিশের দেওয়া কার্ড আছে। এটা যখন ট্রাফিকে দেখায় তখন সেটা ধরে না, যাদের কাছে কার্ড নেই তাদেরকে দিয়ে ডাম্প করে দেয়। তার মানে এই যে ব্যাটারি চালিত রিক্সা চলতেছে এটা পুলিশ জানে। তার মানে পুলিশ এটাও জানে যে এইগুলো চার্জ হয় কোথায়। এগুলো চার্জ হয় শোনা কথা, প্রতিটা গাড়ির জন্য নাকি সারা তারা একটা গাড়িতে 100 টাকা নেয়। ওইখানেও কোথায় হয়, কার বাড়িতে চার্জ হয়, এটাই ব্যবসা করে, এটাও পুলিশ জানে। সেটা ধরবেন? ধরেন পারবেন না। রাজ্য মন্ত্রী মধ্যে আপনি পারবেন না, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও তো পারবে না। কিন্তু এটা বন্ধ হওয়া উচিত। এটা যদি বন্ধ করে দেয় তারা নিজের একটা অল্টারনেটিভ ব্যবস্থা খুঁজে নেবে, কারণ তারা যেভাবে মানুষকে কষ্ট দিচ্ছেন রাস্তাঘাটে একদম জ্যাম করে, এবং যেভাবে বিদ্যুৎ খাইতেছে, আমাদের পুরো দেশের বিদ্যুতের একটা পার্ট তো তারা খেয়ে ফেলায়, তাই না? সেই বিদ্যুৎটা তো গ্রামে 10টা মানুষ পাইতে পারে। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে এরা কি করবে? ভাই, এরশাদ সাহেব যখন মেইন রোডে রিক্সা চালক বন্ধ করে দিয়েছিল, আপনাদের মনে আছে যে ওই যে মেইন রোডগুলোতে রিক্সা চলতে পারবে না, ওই রিক্সাওয়ালাগুলো বাঁচে নাই, কয়েকদিন আন্দোলন করছে, তারা সব না খায়া মরতেছে, তারা অল্টারনেটিভ ব্যবস্থা করে ফেলেছে, তারা ভিতরের দিকে চলে গেছে, কেউ গ্রামে চলে গেছে। তাই হবে যদি ব্যাটারি চালিত রিক্সাগুলোকে বন্ধ করে দেন তাহলে ওরা ওদের অল্টারনেট প্রফেশন বের করে দিবে। হ্যাঁ, যাক, এই ব্যাটারি চালিত রিক্সার কারেন্ট বাঁচাইবেন, ওই মহেশখালী এটা বাঁচাইয়া তারপরে আপনি করবেন, আমাদেরকে একদম পুরো বিদ্যুৎ দিবেন, এটাও বিশ্বাস করতে পারি না। কারণ বিদ্যুতের উৎপাদনই তো আপনারা বাড়াচ্ছেন না। উৎপাদন বাড়ান প্রধানমন্ত্রী যেটা বলছে সেদিকে খেয়াল করেন। ওই যে সৌর বিদ্যুৎ স্টার্ট করেন। আপনারা জানেন এই সিরিয়ালের মতো জায়গায় হাজার হাজার সৌর বিদ্যুতের বাড়ি আছে, এখানে কিন্তু সূর্য খুব একটা উঠে না। আপনারা জানেন এখানে উইন্টারে সূর্য দেখা যায় না, তারপরে সৌর বিদ্যুৎ কোনো রকম চলতেছে। আর বাংলাদেশে তো সারাদিনই রোদ থাকে। যে কোনো মানুষ যদি তার ছাদের মধ্যেই একটা সৌর বিদ্যুৎ লাগায়, সে কিন্তু পুরো দিবি সারাদিন একটা লাইট একটা ফ্যান চালাতে পারবে, 24 ঘন্টা চালাতে পারবে। এটা কিন্তু কেউ করছে না। এটা নিয়ে গভর্নমেন্ট উদ্বুদ্ধ করতেছে না। এখানে গভর্নমেন্টের সাবসিডি দেওয়া উচিত, যে একটা বাড়িতে যদি সৌর বিদ্যুৎ লাগাইতে 10,000 টাকা খরচ হয়, তাহলে সরকার 5,000 টাকা দিবে, এতেও লাভ আছে সরকারের। কারণ ওই বিদ্যুৎটা আপনি সাশ্রয় করতে পারবেন, অন্য জায়গায় ডিস্ট্রিবিউট। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।